হ্যালো এভরিওয়ান, স্টেপ সিয়েন্সের অ্যাডমিশন ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিমাণগত রসায়ন হতে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কতগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কার্বনের জারণ সংখ্যা ঋণাত্মক কোনটিতে। তো এখানে আমাদের তিনটি মৌল দেওয়া আছে এবং একটি অপশন হচ্ছে কোনটি নয়। তাহলে কোনটিতে কার্বনের জারণ সংখ্যা বলা হয়েছে ঋণাত্মক। তো এই ক্ষেত্রে আমরা একটু হিসাব করে দেখতে পারি কোনটিতে কার্বনের জারণ সংখ্যা ঋণাত্মক হতে পারে। তো প্রথমটাতে কার্বনের সাথে হাইড্রোজেন হচ্ছে 4টা। তো এটার জন্য যদি আমরা জারণ সংখ্যার মান হিসাব করি, কার্বনটাকে আমরা x ধরলাম এবং হাইড্রোজেন 4টা, প্রত্যেকটা হচ্ছে +1, তাহলে 4টার হবে হচ্ছে +4। তো 4টার হয়ে যাবে +4 ইকুয়ালস টু হচ্ছে উপরে যে মোট চার্জ। এখানে যেহেতু কোনো চার্জ নেই তাই এটা কত হবে, 0 হবে। তাহলে এখানে x এর মান কত দাঁড়াবে, x এর মান দাঁড়াবে হচ্ছে -4। তাহলে এখানেই বুঝতে পারছি আমরা কার্বনের জারণ সংখ্যা হচ্ছে নেগেটিভ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাতে হবে না, কারণ ক্লোরিনের তড়িৎচুম্বকতা বেশি, তাই ক্লোরিনটা নেগেটিভ হবেই। তাই ক্লোরিনটা যদি নেগেটিভ হয়, ক্লোরিনের নেগেটিভ মানকে যদি আমরা সমান ডান পাশে নিয়ে যাই, কার্বনটা পজিটিভ হয়ে যাবে। এখানেও কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3 করে কার্বনের জারণ সংখ্যা, এটাও কার্বনের জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ, এবং 4 নাম্বার তো হবেই না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শুধু প্রথমটা। তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে বলা একটি বিক্রিয়া দেওয়া আছে এবং এই বিক্রিয়ায় আয়োডিনের ভূমিকা কি বলা হয়েছে। একদম সিম্পল কথায়, আয়োডিন হচ্ছে একটি জারক। আয়োডিন কি হিসেবে কাজ করবে, একটি জারক হিসেবে কাজ করবে। তো এই ক্ষেত্রে এটা অ্যান্সার হচ্ছে 1 নাম্বার। তো কারণ আয়োডিন হচ্ছে একটি অধাতু, সো অধাতুগুলো কি করে, অধাতু আমরা কি জানি, ইলেকট্রন গ্রহণে সক্ষম। সো যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা কি বলবো, জারক বলবো। যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে জারক, কারণ এখানে আয়োডিন একটি ইলেকট্রন গ্রহণ করে I- এ পরিণত হয়েছে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নে একটি আমাদের আয়ন দেওয়া আছে, এই আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বের করব, ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করব। তাহলে ক্রোমিয়ামের মানকে আমরা ধরে নিলাম হচ্ছে x, এবং ধরে নেওয়ার পর এরপর এখানে হচ্ছে সায়ানাইড। সায়ানাইডের জারণ সংখ্যা মান কত, -1। -1 কটা আছে, 6টা। তাহলে 6টা মিলে কত হবে, -6 ইকুয়ালস টু, এখানে আমরা দেখব কি মোট চার্জ, উপরে মোট চার্জ কত, -3। তাহলে এখানে -6 কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে কত, +6। তাহলে -3 + 6, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাবে, এটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে +3। তাহলে এই আয়নিক ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। আমাদের এই প্রশ্নে বলা আছে অম্লীয় KMnO4 দ্বারা FeC2O4 কে জারিত করার ক্ষেত্রে KMnO4 ও FeC2O4 এর মোলার অনুপাত কত। খুবই ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন। তো এখানে মোলার অনুপাত বের করতে বলা হয়েছে। তো আমরা মোলার অনুপাত বের করার জন্য আমরা শুধু দেখব যে এটি কয়টি ইলেকট্রন আদান প্রদান করে, সেই হিসাবটি আমাদের আনতে হবে। তো ফার্স্টে হচ্ছে এখানে KMnO4, তাহলে KMnO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, +7। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে 7+। এটা কিসে পরিণত হয়, এটা উৎপাদকে Mn2+ এ পরিণত হয়। এটা উৎপাদকে কি কিসে পরিণত হয়, Mn2+ এ পরিণত হয়। সো এটা কি করবে, এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে। এটা কি করে, 5টা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, তাই এটা তুল্য সংখ্যা হচ্ছে 5। তারপর এবার আমরা আসি হচ্ছে FeC2O4, এটার ক্ষেত্রে কার কি অবস্থা সেটা আমরা একটু দেখি। এখানে আসলে দুটি আলাদা আলাদা আমরা ভাগ করে নিলাম। তো এখানে Fe হচ্ছে Fe2+ আকারে আছে, Fe2+ আকারে আছে। এটা কিসে পরিণত হয়, এটা পরিণত হয় হচ্ছে Fe3+ এ। যেহেতু 3+ এ পরিণত হয়, এটি একটি ইলেকট্রন ত্যাগ করবে। আবার C2O4 এটা 2- আকারে থাকে, এবং 2- থেকে এটা কিসে পরিণত হয়, এটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে এটা হবে হচ্ছে 2CO2। তাহলে 2- থেকে এখানে চার্জ কত, তা 0 হয়ে যায়। সো এটা কি করে, এটা 2টি ইলেকট্রন ত্যাগ করে। তাহলে টোটাল এটা কয়টা ইলেকট্রন আদান প্রদান করবে, 3টি ইলেকট্রন আদান প্রদান করবে। তাহলে 3টি ইলেকট্রন আদান প্রদান করবে এবং একটা তুল্য সংখ্যা আরেকটাতে যাবে, অর্থাৎ KMnO4 এর তুল্য সংখ্যা কত, 5। এটা হবে হচ্ছে FeC2O4 এর কাছে, এবং FeC2O4 এর তুল্য সংখ্যা কত, সেটা আসছে কত, 3। এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে KMnO4 এর কাছে। তাহলে KMnO4 এর আগে যে মোলার যে সংখ্যাটা হবে সেটা হবে হচ্ছে 3, এবং FeC2O4 এর যে সংখ্যাটা সেটা হবে কত, 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3:5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3:5। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমাদের এই প্রশ্নে দেখো 3টা যৌগ দেওয়া আছে, এই 3টি যৌগে সালফারের জারণ সংখ্যা মান বের করতে বলা হয়েছে। তো প্রথম হচ্ছে S8। যদি সিঙ্গেল একটি মৌল থাকে, যেমন শুধু সালফার, শুধু অক্সিজেন অথবা শুধু নাইট্রোজেন, তাদের জারণ সংখ্যা অলওয়েজ কত হবে, 0 হবে। তাহলে তাদের জারণ সংখ্যা অলওয়েজ কত হবে, 0 হবে। তো ওই হিসেবে আমাদের 3 নম্বর অপশন প্রথমেই বাদ, আমাদের 3 নম্বর অপশন আমরা প্রথমে বাদ দিব।
এভাবে অ্যাডমিশনের ক্ষেত্রে অপশন ক্যান্সেলেশনের মাধ্যমেও খুবই তাড়াতাড়ি আমরা অ্যান্সার করতে পারি, যাতে আমাদের প্যাচ না লাগে। তারপর হচ্ছে H2F2। H2F2 তে ফ্লোরিনের তড়িৎচেন্দ্রকতা আমরা জানি সবচেয়ে বেশি, সেটি মানে হচ্ছে 4। তাহলে এখানে ফ্লোরিনটা হবে নেগেটিভ, তাহলে ফ্লোরিন -1 করে টোটাল কত হবে? -2 হবে। তাহলে সালফার এখানে কত হবে? +2। তাহলে প্রত্যেকটা সালফারে কত? প্রত্যেকটা সালফারে হচ্ছে +1। দুইটা সালফারে যেহেতু +2, প্রত্যেকটা সালফারে হচ্ছে +1। তাহলে আমাদের পরবর্তী অপশন হচ্ছে +1। তাই আমাদের খ নাম্বারটা বাদ, কারণ এখানে -1 দেওয়া, সো এটা বাদ যাবে। তাহলে আমাদের হয় অ্যান্সার হচ্ছে ক নাম্বার অথবা ঘ নাম্বার। এবার আমরা আসি হচ্ছে SO3 তে। এখানে অক্সিজেনের তড়িৎচেন্দ্রকতা সালফার থেকে বেশি, সো অক্সিজেনটা নেগেটিভ হবেই। তার অক্সিজেন হচ্ছে -2, তিনটে অক্সিজেন কত হবে? -6। তাহলে সালফারটা কত হবে এখানে? +6। সো এখানে একটাই সালফার আছে, এটার কত হবে? +6 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে এখানে Ca ও Cl এখানে দাগ দেওয়া Cl এর জ্বালন মান কত, অর্থাৎ এই মাঝখানে ক্লোরিনটার জ্বালন মান কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো, ক্যালসিয়ামটা সাধারণত একটি আয়নিক যৌগ গঠন করবে। তাহলে ক্যালসিয়াম থাকে হচ্ছে 2+ আকারে, তাই না? ক্যালসিয়াম হচ্ছে 2+ আকারে। যেহেতু আয়নিক যৌগ, ক্যালসিয়ামের সাথে কি কি আছে? দুইটা চার্জের মধ্যে, একটা হচ্ছে OCl আর একটা হচ্ছে কি Cl, আর একটা হচ্ছে শুধু Cl। ক্যালসিয়াম হচ্ছে এখানে 2+ আকারে। তাহলে এটা যেহেতু 2+, এটা হবে হচ্ছে Cl মাইনাস আকারে। তাহলে এটা হবে হচ্ছে -1। অক্সিজেন হচ্ছে কত? অক্সিজেন হচ্ছে 2-, অক্সিজেন হচ্ছে 2-। তাহলে হিসাবটা যদি আমরা করতে চাই, এই ক্ষেত্রে ক্লোরিনটা হতে হবে কত? ক্লোরিনটা হতে হবে হচ্ছে +1। এক্ষেত্রে ক্লোরিনটা কত হবে? +1 হবে। ওকে, ক্লোরিনটা হবে কত? +1। কারণ দেখো, ক্যালসিয়ামের দুইটা পজিটিভ চার্জের মধ্যে একটা প্লাস এখানে, তাহলে আরেকটা প্লাস এখানে যাবে। তাহলে আরেকটা প্লাস যদি উপরে যায়, অক্সিজেনের কত? দুইটা মাইনাস। তাহলে অক্সিজেনের দুইটা মাইনাস দূর করতে এখানে একটা প্লাস আছে, তাহলে আরেকটা প্লাস লাগবে, সেটা কত হবে? এই Clটা হবে। তাহলে এটা কত হবে? +1 হবে। সো এটা মাথা রাখবা, এই যে এই সংকেতে এই ক্লোরিনটা হচ্ছে +1 এবং পরেরটা হচ্ছে -1। ওকে, কেন? একটু মাথায় আমাদের প্রশ্ন আসতে পারে, কেন এই ক্লোরিনটা +1 হবেই, এটা কেন -1 হতে পারতো না? কারণ অক্সিজেনের তড়িৎচেন্দ্রকতা ক্লোরিন থেকে বেশি, সো ওই হিসেবে অক্সিজেনটা নেগেটিভ হবেই, এটা মাস্ট, অক্সিজেনটা নেগেটিভ হবেই। তাই এই ক্লোরিনটা বাধ্য পজিটিভ হতে, তাই এর সংখ্যা হচ্ছে +1। আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে বলা আছে, নিচের কোন যৌগটিতে অক্সিজেনের জারণ অবস্থা +2? অক্সিজেন জারণ অবস্থা বলা হয়েছে +2 কোনটিতে আছে? তাহলে এখানে আমরা দেখি, এখানে কার্বন মনোক্সাইডে এখানে অক্সিজেন হচ্ছে -1 কার্বন, কারণ কার্বন থেকে অক্সিজেনের তড়িৎচেন্দ্রকতা মান বেশি, সো অক্সিজেনটা নেগেটিভ হবেই। আমরা তড়িৎচেন্দ্রকতা মান দিয়ে হিসাব করব যে কোনটাতে প্লাস হয় কোনটাতে মাইনাস হয়। তো এখানে হাইড্রোজেন অক্সিজেনের তড়িৎচেন্দ্রকতা বেশি, সো এটা নেগেটিভ হবেই। জারণ সংখ্যা F2O এবং এখানে কি আছে? Cl2O। ফ্লোরিনের তড়িৎচেন্দ্রকতা মান কত? ফ্লোরিনের তড়িৎচেন্দ্রকতা মান হচ্ছে 4। তারপর অক্সিজেনের তড়িৎচেন্দ্রকতা মান কত? সেটা হচ্ছে 3.5। এবং ক্লোরিনের তড়িৎচেন্দ্রকতা মান কত? ক্লোরিনটা হচ্ছে 3.16। তো দেখো তো, এখানে ফ্লোরিনের তড়িৎচেন্দ্রকতা বেশি, সো এটা নেগেটিভ হবেই, মাস্ট। ফ্লোরিন যদি নেগেটিভ হয়, এখানে অক্সিজেনটা প্লাস হতে বাধ্য, তাহলে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস। আবার এই যৌগটাতে ক্লোরিনের তড়িৎচেন্দ্রকতা অক্সিজেন থেকে কম, সো ক্লোরিনটা পজিটিভ হবে, অক্সিজেনটা নেগেটিভ হবে, মাস্ট। তাহলে এই চারটা অপশনের মধ্যে একটাতেই অক্সিজেনের জারণ সংখ্যা পজিটিভ হবে, কারণ এখানে অক্সিজেন থেকে অধিক তড়িৎচেন্দ্রকতা বিশিষ্ট একটি মৌল, সেটি হচ্ছে ফ্লোরিন, এখানে অবস্থান করছে। সো দুইটা ফ্লোরিন কত হয়ে যাবে? একটি ফ্লোরিন হচ্ছে -1, দুইটা ফ্লোরিন হবে -2, সো অক্সিজেনটা হবে এখানে +2। অক্সিজেনটা হবে এখানে কত? +2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। সো জারণ অবস্থা প্লাস বা মাইনাস বোঝানোর জন্য তড়িৎচেন্দ্রকতা খুবই কাজে দেয়, সো আমরা সেটা মাথা রাখবো। এবার এখানে আমাদের একটি যৌগ দেওয়া আছে, বলা হয়েছে এটি কি জারক নাকি বিজারক। তো এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হিসাব করলে বুঝতে পারবো। আসলে ক্রোমিয়ামের স্টেট থাকবে হচ্ছে, সাধারণ স্টেট হচ্ছে 3টা, ক্রোমিয়াম 2+, তারপর হচ্ছে ক্রোমিয়াম 3+, এবং হচ্ছে কি ক্রোমিয়াম 6+। এই তিনটা হচ্ছে তাদের কমন স্টেট ক্রোমিয়ামের জারণ সংখ্যার। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আমরা হিসাব করি, দুইটা ক্রোমিয়াম হচ্ছে 2x, তিনটা অক্সিজেন হচ্ছে কত? তিনটা অক্সিজেন হচ্ছে -6, ইকুয়ালস টোটাল চার্জ কত? 0। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস আমরা কি লিখতে পারি? +6। তাহলে x ইকুয়ালস আমরা কি লিখতে পারি? এখান থেকে হয়ে যাবে +3। তাহলে এখানে ক্রোমিয়ামের স্টেট কত? +3। একটা জিনিস খেয়াল করতো, এই ক্রোমিয়াম 3+, এটা চাইলে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 2+ এ পরিণত হতে পারে, আবার এটা চাইলে 3টি ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 6+ এ পরিণত হতে পারে। তার মানে এটা ইলেকট্রন ত্যাগও সক্ষম, এটা ইলেকট্রন গ্রহণও সক্ষম।
যদি সে ইলেকট্রন ত্যাগ করে সে বিজারক হিসেবে কাজ করবে, যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে জারক হিসেবে কাজ করবে। তাই Cr2O3 একটি জারক প্লাস বিজারক দুইটাই হবে। তাই Cr2O3 একটি জারক প্লাস বিজারক দুইটাই হবে, কারণ এটি একটি ইলেকট্রন গ্রহণ সক্ষম, দানেও সক্ষম, তাই এটি জারক এবং বিজারক উভয় হিসেবেই কাজ করবে। এছাড়াও আমরা বলতে পারি এখানে ক্রোমিয়াম 6+ এটি দুইটি হিসেবে কাজ করতে পারবে না, কারণ দেখো এটা কি চাইলে আর কোনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কিন্তু এটা চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ইলেকট্রন গ্রহণ করে এই পাশে তার চার্জ কমতে থাকবে, যেহেতু সে ইলেকট্রন গ্রহণে সক্ষম তাই এটি জারক হিসেবে কাজ করবে। তাই এটি কি হিসেবে কাজ করবে? জারক হিসেবে কাজ করবে। এবার আমরা আসি এই যৌগটিতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। এটি খুবই মজাদার একটি যৌগ, আসলে এটার স্ট্রাকচারটা একটু অন্যরকম। এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, স্ট্রাকচার না জানলে এটা জারণ সংখ্যা বুঝার আমাদের ওয়ে নেই। তাহলে এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এই গঠনে আমরা দেখতে পারি, দেখো 5টা অক্সিজেন আছে, তাহলে ক্রোমিয়ামটার জারণ সংখ্যা এখানে কত হবে? তো এখানে ক্রোমিয়ামের যেই কয়টি বন্ধন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত সেটি হবে তার জারণ সংখ্যা। ক্রোমিয়ামের যে কটা বন্ধন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত সেটি হবে তার জারণ সংখ্যা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে টোটাল 6টা বন্ধন অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত। এই বন্ধনগুলো হবে না দুইটা, সো এই দুইটা বন্ধন হবে না, এটা মাথায় রাখবো আমরা। যেহেতু সরাসরি এখানে অক্সিজেনের সাথে 6টা বন্ধন যুক্ত, তাই এই জারণ সংখ্যা হবে হচ্ছে +6। ওকে, এটা মাথায় রাখতে হবে, এটি একটু ইউনিক টাইপের একটি যৌগ। এবার এই বিক্রিয়াতে বলা হয়েছে যে এটি কোন ধরনের বিক্রিয়া হতে পারে: শর্ত জারণ বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া। তো এটা আমরা একটু অন্যভাবে হিসাব করে দেখতে পারি। এটা কিভাবে হিসাব করব? দেখো, শর্ত জারণ বিক্রিয়াতে বলতে কি বোঝায়? শর্ত জারণ বিক্রিয়া বলতে বোঝায় একটি সিঙ্গেল যৌগের দুটি পরমাণুরই একটি জারণ হবে, একটি বিজারণ হবে। ধরো AB হচ্ছে একটি যৌগ, এর মধ্যে A এর যদি জারণ হয় B এর কি হবে? বিজারণ হবে। অথবা B এর যদি জারণ হয় A এর কি হবে? বিজারণ হবে। তার মানে একটা যৌগে একটা মৌলের জারণ হলে আরেকটার বিজারণ হতেই হবে, অথবা একটার বিজারণ হলে আরেকটার জারণ হতে হবে। এটাকে আমরা বলি শর্ত জারণ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা হিসাব করব যে অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কি। অসামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে একটি সিঙ্গেল জারণ সংখ্যা থেকে দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যায় পরিণত হয়। একটি সিঙ্গেল জারণ সংখ্যা থেকে দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যায় পরিণত হয়। সামঞ্জস্যতা হচ্ছে এর উল্টা, দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা থেকে আরেকটি সিঙ্গেল জারণ সংখ্যা পরিণত হবে। তাহলে আমরা এখানে হিসাব করতে দেখতে পারি। আর বিরঞ্জন হচ্ছে সাধারণত রঙের হিসাব করা হয়, কালারের হিসাবটা করা হয়। যাই হোক, এখানে আমরা পানি খেতে কোনো কালার হিসাব আসবে না, সো বিরঞ্জনটা হবে না। আর শত জারণ হবে না, কারণ একটা সিঙ্গেল যোগে দুইটার জারণ বিজারণ হয়নি। দেখো এখানে আমরা একটু দেখতে পারি কিভাবে। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 0, উৎপাদী গিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড, এবং পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1। দেখো তো দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা ছিল না? দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা থেকে দুইটাই এখন কিসে পরিণত হয়েছে? -1 এ পরিণত হয়েছে। অর্থাৎ -2 থেকে -1 এ পরিণত হয়েছে, আবার 0 থেকে -1 এ পরিণত হয়েছে। যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন থেকে একটা সিঙ্গেলে পরিণত হয়েছে, এটা হচ্ছে সামঞ্জস্যতা। দুইটা ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা থেকে একটি সিঙ্গেল জারণ সংখ্যা যদি পরিণত হয়, তাকে আমরা বলবো হচ্ছে সামঞ্জস্যতা। এবার আমাদের এই প্রশ্নে বলা হয়েছে কোনটি রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক, কোনটি বিজারক সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে বিজারক আমরা কিভাবে বের করব? আমরা খুবই সিম্পল হিসেবে বের করতে পারি। দেখো এখানে KMnO4 একটি জারক। এটা আমরা কিভাবে বলতে পারি KMnO4 একটি জারক? কারণ দেখো Mn এখানে 7+ আকারে আছে, এটি হচ্ছে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ সংখ্যা প্রাপ্ত অবস্থা। Mn 7+ আর চাইলে কোনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। যেহেতু Mn 7+ আর কোনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সে চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেহেতু ও ইলেকট্রন গ্রহণে সক্ষম, তাই ও হচ্ছে একটি জারক, তাই এটা হবে না। Fe3+, এটা হচ্ছে আয়রনের সর্বোচ্চ জারণ প্রাপ্ত অবস্থা। এটা চাইলে Fe2+ এ পরিণত হতে পারে ইলেকট্রন গ্রহণ করে, তাই এটি শুধুমাত্র ইলেকট্রন গ্রহণে সক্ষম। যেহেতু এটি ইলেকট্রন গ্রহণে সক্ষম, এটিও হচ্ছে একটি জারক। তারপর Copper2+, এটিও কপারের সর্বোচ্চ জারণ সংখ্যা প্রাপ্ত অবস্থা, কারণ এটি চাইলে Copper+ এ পরিণত হতে পারে। তাহলে এটি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কিন্তু এটি চাইলে ইলেকট্রন গ্রহণ করে Copper2+ এ পরিণত হতে পারবে, তাই এটি হচ্ছে একটি জারক, যেহেতু সে ইলেকট্রন গ্রহণে সক্ষম। এই যে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটি। যেহেতু প্রথম তিনটি অপশন আমরা বাদ দিলাম, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 4 নাম্বার হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটি হচ্ছে বিজারক। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? এই ক্ষেত্রে এটি অ্যান্সার হবে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এটি কি হিসেবে কাজ করবে? এটি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করবে, কারণ আমাদের অ্যামোনিয়া জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে না, নাইট্রোজেন পারঅক্সাইড জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে না, এবং নাইট্রিক অ্যাসিড এটিও আমাদের জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে
না। সো আমাদের অ্যান্সার হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তো আমাদের বলতে গেলে কেমিস্ট্রিতে অনেক কিছু মুখস্থ করে নিতে হয়। তারপর এখানে হচ্ছে H2S ও KClO3 এর মোল সংখ্যার অনুপাত কত সেটি বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে H2S, এখানে আমরা আবার তুল্য সংখ্যা হিসাব করব। H2S টা কিসে পরিণত হয়? এটা সালফারে পরিণত হয়, উৎপাদে সালফারে পরিণত হয়। এখানে সালফারের জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা হচ্ছে এখানে -2, তার মানে এটা শুধু S এ পরিণত হয়। এখানে তার জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে সে দুইটি ইলেকট্রন এখানে ত্যাগ করে। এবার হচ্ছে KClO3, এখানে কেন্দ্রীয় পরমাণুটা হিসাব করি আমরা। KClO3 এর ক্ষেত্রে ক্লোরিনের এখানে জারণ সংখ্যা হচ্ছে +5, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5। এটা কিসে পরিণত হয়? এটা Cl- এ পরিণত হয়। এটা কিসে পরিণত হয়? এটা Cl- এ পরিণত হয়। তাহলে দেখো তো +5 থেকে Cl- এ পরিণত হয়, সে 5 এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করে, এবং তোমাদের একটু আগে বলে আসছি একটার সংখ্যা আরেকটার কাছে যাবে, একটা সংখ্যা আরেকটার কাছে যাবে। তাহলে H2S এর কত হবে? 6 হবে সংখ্যা, এবং KClO3 এরটা কত হবে? 2 হবে। তাহলে 6:2। তো 6:2 কোথাও যেহেতু নেই, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে কত? 3:1। এটি হচ্ছে অ্যান্সার। সো আমরা ইলেকট্রনের আদান প্রদান দেখে এদের তুল্য সংখ্যা বের করব, তুল্য সংখ্যা বের করে পরবর্তীতে আমরা যা সংখ্যাগুলো চেঞ্জ করে দিব সেটা হচ্ছে কি আমাদের অনুপাত। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তাহলে এই প্রশ্নে বলা আছে এই যৌগে সোডিয়াম টেট্রাথায়োনেট, এই যৌগটিতে সালফারের জারণ সংখ্যা কত? তো সোডিয়াম টেট্রাথায়োনেটের মধ্যে এখানে সালফারের জারণ সংখ্যা কত আমরা দেখি, বের করার ট্রাই করি। তো এখানে সোডিয়ামে দুইটা কত হবে? +2, অক্সিজেন 6টা কত হবে? -12, তাহলে সালফার 4টা কত হবে? +10। 4টা সালফারের হচ্ছে +10, 4টা সালফারের কত? +10। তাহলে একটা সালফারের কত হবে? +10/4, যেটা হবে হচ্ছে কত? 2.5, সেটা কত হবে? +2.5, এটা হবে কত? +2.5। তাহলে আমাদের 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এবং জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। আমাদের এই প্রশ্নে বলা আছে মাধ্যমের পুরুত্ব ও আলোক তীব্রতার হ্রাসের মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? এটি হচ্ছে ল্যাম্বার্ট। কারণ আমরা জানি বিয়ার ল্যাম্বার্টের মধ্যে একটি হচ্ছে মাধ্যমের পুরুত্ব ও আলোক তীব্রতার সাথে সম্পর্ক, আরেকটা হচ্ছে মাধ্যমের ঘনমাত্রা ও মাধ্যমের যে পদার্থ থাকবে তার ঘনমাত্রা ও আলোক তীব্রতার সাথে সম্পর্ক। তো ল্যাম্বার্ট করে হচ্ছে পুরুত্ব নিয়ে, ঘনমাত্রা দিয়ে করে হচ্ছে বিয়ার। ঘনমাত্রা দিয়ে কে করবে? বিয়ার করবে। সো মাধ্যমের পুরুত্ব দিয়ে করে হচ্ছে ল্যাম্বার্ট। তো আই হোপ আমরা সলিউশনগুলো বুঝতে পেরেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।